ডিভোর্সের কয়েক বছর পর আইএএস অফিসার ফিরে এলেন। স্বামী তখন ঠেলায় ফল বিক্রি করছিলেন। তারপর যা হল, বন্ধুরা, সকালের প্রথম কিরণ জয়পুরের পুরনো চকবাজারে ধীরে ধীরে ছড়িয়ে পড়ছিল, যেখানে বাতাসে তাজা সবজি আর ফলের মিষ্টি গন্ধ মিশেছিল। আর সব দিক থেকে আওয়াজ আসছিল, ঠেলা চালকদের ডাক, গ্রাহকদের কোলাহল, আর দূর থেকে ভেসে আসা মন্দিরের ঘণ্টা, যা মনে এক অদ্ভুত শান্তি দিচ্ছিল। কিন্তু আজ এই বাজারটা একটু অন্যরকম ছিল, কারণ এমন এক ব্যক্তিত্ব আসছিলেন যার নাম শুনেই সবাই মাথা নত করে নিত। তিনি ছিলেন অনন্যা ম্যাম, যিনি না শুধু রাজস্থানের সবচেয়ে তেজস্বী আইএএস অফিসার ছিলেন, বরং তার কঠোরতা এবং ন্যায় বিচারের জন্য তিনি পুরো শহরে বিখ্যাত ছিলেন। তার চোখে সেই দীপ্তি ছিল যা বলতো যে তিনি কখনো মাথা নত করেন না। কিন্তু আজ তার পদক্ষেপে একটা ভারী ভাব ছিল, এমন এক বোঝা যা বছরের পর বছর ধরে তার বুকে চেপেছিল। আর যখন তার কালো রঙের বিলাসবহুল গাড়িটি বাজারের ঠিক মাঝখানে থামল, তখন সারা বাজার যেন থমকে গেল। লোকেরা ফিসফিস করতে লাগল, আরে এ তো অনন্যা ম্যাম, কি হলো, কোনো রেড হচ্ছে না তো? কিন্তু অনন্যা কারোর কথা শুনলেন না। তিনি সোজা নামলেন এবং নিজের দৃষ্টি চারদিকে ঘোরাতে লাগলেন, যেন কোনো হারানো ধন খুঁজছেন। আর তারপর তার নজর পড়ল সেই পুরনো ফলের ঠেলার ওপর, যেখানে একজন সাধারণ মানুষ, যার মুখে বলিরেখা সময়ের চিহ্ন হয়েছিল, আর হাতে সেই পরিশ্রমের রেখা যা বছরের পর বছর ধরে কঠোর পরিশ্রমের সাক্ষ্য দিচ্ছিল। সে ছিল অর্জুন মেহতা, যে রোজ সকালে এখানেই তাজা ফল বিক্রি করত। তার ঠেলায় আপেল, কমলালেবু আর কলা সাজানো ছিল, চকচকে আর তাজা। কিন্তু তার মুখে সেই বিষণ্ণতা ছিল যা একটি ভেঙে যাওয়া স্বপ্নের গল্প বলছিল। অনন্যার চোখ ভিজে গেল। তিনি স্মৃতির সাগরে ডুবে গেলেন। সেই দিন যখন তারা দুজন কলেজে দেখা করেছিলেন, যখন অর্জুনের হাসি অনন্যার সূর্য ছিল, আর অনন্যার স্বপ্নে অর্জুনের গলার স্বর প্রতিধ্বনিত হতো। কিন্তু সময় সব বদলে দিয়েছিল। উচ্চাকাঙ্ক্ষা সম্পর্ক ভেঙে দিয়েছিল, এবং আজ বহু বছর পর অনন্যা এখানে দাঁড়িয়েছিলেন। নিজেরই স্বামীকে, যাকে তিনি ছেড়ে দিয়েছিলেন, তাকে দেখে তার পা যেন জমে গেল। হৃৎস্পন্দন দ্রুত হয়ে গেল, যেন কোনো পুরনো ক্ষত আবার তাজা হয়ে গেছে। বাজারের লোকজন চুপচাপ দেখছিল, কেউ হাসছিল, কেউ অবাক হচ্ছিল, কিন্তু অনন্যা কিছু বললেন না। তিনি ধীরে ধীরে এগিয়ে গেলেন। তার জুতোয় আওয়াজ বাজারের ধুলোয় প্রতিধ্বনিত হচ্ছিল, এবং যখন তিনি অর্জুনের ঠেলার কাছে পৌঁছালেন, অর্জুন মাথা তুলল না। সে ফল সাজাতে ব্যস্ত ছিল, কিন্তু অনন্যার ছায়া দেখে তার হাত কেঁপে উঠল। সে বুঝে গিয়েছিল এটা কে। বছরের পর বছর দূরত্ব থাকা সত্ত্বেও সেই কণ্ঠস্বর, সেই গঠন সব মনে পড়ে গেল। অনন্যা দীর্ঘশ্বাস নিলেন, এবং তারপর যা হল তা বাজারের ইতিহাসে অমর হয়ে গেল। অনন্যা তার মাথা নিচু করলেন এবং অর্জুনের পায়ে মাথা ঠেকিয়ে দিলেন। একটা সালাম করলেন, এমন যা না শুধু সম্মানের ছিল, বরং অনুশোচনার, চোখের জলের। আর সারা পৃথিবী থমকে গেল। অর্জুন চমকে গেল। তার হাত থেকে আপেল পড়ে গেল এবং সে পিছিয়ে গেল। অনন্যা, তুমি এখানে? তার গলা কাঁপছিল, যেন কোনো স্বপ্ন সত্যি হয়ে গেছে, কিন্তু যন্ত্রণায় ভরা। অনন্যা মাথা তুললেন না। তিনি চুপচাপ কাঁদছিলেন। কিন্তু তার কাঁধ কাঁপছিল। বাজারে পিনপতন নিস্তব্ধতা নেমে এলো। লোকেরা ছবি তুলতে লাগল, কিন্তু কেউ কথা বলতে পারল না। এই মুহূর্তটা এত গভীর ছিল যে বাতাসও লজ্জায় চুপ হয়ে গেল। আর অনন্যা ধীরে বললেন, অর্জুন, আমাকে ক্ষমা করে দাও। আমি সব ভুল করেছিলাম, তোমাকে ছেড়ে দিয়েছিলাম নিজের উচ্চাকাঙ্ক্ষার চক্করে। কিন্তু আজ আমি এখানে আছি, তোমার সামনে মাথা নত করছি, কারণ তোমার সেই ভালোবাসা, সেই ত্যাগ, সব কিছুই ছিল যা আমাকে তৈরি করেছে, আর আমি তাকেই পিষে ফেলেছিলাম। অর্জুনের চোখও ভরে এলো। সেই বছরের পর বছরের যন্ত্রণা, সেই রাতগুলো যখন সে একা কাঁদত, সব মনে পড়ে গেল। কিন্তু সে চুপ করে রইল, শুধু অনন্যাকে তোলার চেষ্টা করল। কিন্তু অনন্যা উঠলেন না। তিনি ওখানেই বসে পড়লেন, ঠেলার পাশে, ধুলোমাখা মাটিতে, নিজের ইউনিফর্মের সাথে, যা একসময় তার গর্ব ছিল। আজ তা তার লজ্জা। বাজারের লোকজন জড়ো হয়ে গেল, কিন্তু কেউ হাসল না। সবার চোখ ভিজেছিল। এটা গল্পের শুরু ছিল, এমন এক শুরু যা হৃদয় বিদীর্ণ করে দেয়, যেখানে সাফল্যের চাকচিক্যের পেছনে লুকিয়ে থাকা যন্ত্রণা বেরিয়ে আসে, আর যেখানে ভালোবাসার সেই আগুন কখনো নেভে না, শুধু কয়লার মতো ধিকি ধিকি জ্বলতে থাকে। এখন চলুন এই গল্পটাকে একটু পেছনে নিয়ে যাই। সেই দিনগুলোতে যখন অনন্যা আর অর্জুনের দেখা হয়েছিল,
জয়পুরের একটা ছোট কলেজে, যেখানে বাতাসে বইয়ের গন্ধ আর তরুণদের স্বপ্নের ওড়াউড়ি ছিল। অনন্যা একজন সাধারণ পরিবারের মেয়ে ছিলেন। বাবা স্কুল শিক্ষক, মা ঘর সামলান। কিন্তু অনন্যার ভেতরে সেই আগুন ছিল যা বলতো যে সে কিছু বড় করবে, সে আইএএস হবে, দেশের সেবা করবে, এবং কলেজে সে টপ করত। সবাই তার প্রশংসা করত। কিন্তু তারপর এলো অর্জুন, যে এক গরিব পরিবারের ছেলে ছিল। তার বাবা রিকশা চালাতেন, মা বাড়ি বাড়ি কাজ করতেন। কিন্তু অর্জুনের মন ছিল সোনার মতো। সে পড়াশোনায় গড়পড়তা ছিল, কিন্তু তার হাসি, তার কথাবার্তা সব অনন্যাকে আপন করে নিত। একদিন লাইব্রেরিতে যখন অনন্যা বই খুঁজছিলেন আর অর্জুন তাকে সাহায্য করল। এই বইটাই তো তোমার চাই অনন্যা, আমি দেখেছিলাম তুমি কতটা চিন্তিত ছিলে। আর ব্যাস, সেই কথোপকথন শুরু হয়ে গেল ঘণ্টার পর ঘণ্টা, যেখানে অনন্যা তার স্বপ্নের কথা বলত আর অর্জুন চুপচাপ শুনত। কিন্তু তার চোখে উজ্জ্বলতা চলে আসত, যেন সে অনন্যার স্বপ্নের অংশ হতে চায়। ধীরে ধীরে ভালোবাসা হয়ে গেল। সেই লুকিয়ে দেখা করা, পার্কে ঘোরা, যেখানে জয়পুরের পুরনো হাবেলিগুলোর ছায়ায় লুকিয়ে তারা হাসত, গান গাইত আর প্রতিজ্ঞা করত, অনন্যা, তুমি আইএএস হবে, আর আমি তোমার সাহারা হব, আমরা সবসময় একসাথে থাকব। অনন্যা হাসত, হ্যাঁ অর্জুন, তোমাকে ছাড়া তো আমি কিছুই না। কিন্তু অনন্যার ভেতরে সেই উচ্চাকাঙ্ক্ষা বাড়ছিল, পরীক্ষা, প্রস্তুতি আর পরিবারের চাপ। মেয়ে, তোমাকে উঁচুতে উঠতে হবে, বিয়ে পরে। কিন্তু ভালোবাসা আটকে দিল, এবং একদিন চুপচাপ কোর্ট ম্যারেজ করে নিলেন, শুধু দুজন বন্ধুর সাথে। কোনো ব্যান্ড বাজা নেই, শুধু দুটো মন যা এক হয়ে গেল। বিয়ের পরের দিনগুলো স্বর্গের মতো ছিল। ছোট একটা ঘর, যেখানে অর্জুন সকালে উঠত, চা বানাত, অনন্যাকে পড়ার জন্য চা দিত, আর নিজে ফ্যাক্টরিতে কাজ করতে যেত। সন্ধ্যায় ফিরলে অনন্যার জন্য ফুল আনত, সস্তা কিন্তু মন থেকে বাছা। আর রাতে সেই দীর্ঘ কথোপকথন, যেখানে অনন্যা নিজের ভবিষ্যতের কল্পনা করত। অর্জুন, কল্পনা করো আমি কালেক্টর হয়ে গেছি, আর তুমি আমার সাথে আছো, আমরা গরিবদের সাহায্য করব। অর্জুন হাসত, হ্যাঁ প্রিয়া, সব হবে, ব্যাস তুমি পড়ো, আমি সব সামলে নেব। কিন্তু ধীরে ধীরে পরিবর্তন আসতে শুরু করল। অনন্যার প্রস্তুতি জোরদার হল, কোচিং, বই আর অর্জুনের কাজ, যা মাঝে মাঝে গভীর রাত পর্যন্ত চলত। ছোটখাটো ঝগড়াঝাটি শুরু হয়ে গেল। অর্জুন, তোমাকে আরও পরিশ্রম করা উচিত, আমি তো উঁচুতে যাচ্ছি, তুমিও কিছু করো। অর্জুন চুপ থাকত, কিন্তু তার মনে আঘাত লাগত। সে ভাবত, আমি তো খুশি আছি, কিন্তু অনন্যার স্বপ্ন আমারও স্বপ্ন। আর তারপর সেই দিন এলো যখন অনন্যা সিলেকশন লেটার পেলেন, আইএএস। পুরো শহরে উৎসব, কিন্তু অর্জুনের জন্য এই খুশির সাথে ভয়ও নিয়ে এসেছিল। কারণ ট্রেনিংয়ের জন্য অনন্যাকে দিল্লি যেতে হবে, কয়েক মাসের কোর্স, আর অর্জুনকে পেছনে ফেলে যেতে হবে। অনন্যা বলল, অর্জুন, এটা আমাদের স্বপ্ন ছিল, তুমি বোঝো না? অর্জুন সায় দিল, কিন্তু চোখ ভেজা ছিল। আর যখন অনন্যা গেল, তখন অর্জুন একা হয়ে পড়ল। ঘর শুনশান, রাতগুলো দীর্ঘ। সে চিঠি লিখত, ফোন করত, কিন্তু অনন্যার ব্যস্ততা বেড়ে গেল। মিটিং, বন্ধু, নতুন দুনিয়া, আর ধীরে ধীরে কথা বলা কমে গেল। অর্জুনের কাজটাও চলে গেল, ফ্যাক্টরি বন্ধ হয়ে গেল, সে বেকার হয়ে গেল। কিন্তু অনন্যাকে জানালো না, ভাবল ফিরলে সব ঠিক হয়ে যাবে। কিন্তু অনন্যার উচ্চাকাঙ্ক্ষা আগুন ধরে নিয়েছিল। ট্রেনিংয়ের পর পোস্টিং রাজস্থানে, কিন্তু এখন তিনি বদলে গিয়েছিলেন, কঠোর, উচ্চাকাঙ্ক্ষী। আর যখন অর্জুন দেখা করতে এলো, তখন অনন্যা বলল, অর্জুন, এই সম্পর্ক আর চলতে পারে না। আমি উচ্চতায় আছি, তুমি নিচে, এই পার্থক্য পূরণ করা যাবে না, চলো আলাদা হয়ে যাই। অর্জুন ভেঙে পড়ল, কাঁদল, কাকুতি মিনতি করল, অনন্যা, আমি বদলে যাব, শুধু আমাকে একটা সুযোগ দাও। কিন্তু অনন্যার হৃদয় পাথর হয়ে গিয়েছিল। ডিভোর্স হয়ে গেল কাগজে কলমে, কিন্তু অর্জুনের হৃদয়ে চিরকালের জন্য ক্ষত রয়ে গেল। সে জয়পুরে ফিরে এলো, ছোট একটা ফলের ঠেলা লাগাল, পরিশ্রম করে, কিন্তু প্রতি রাতে স্মৃতিতে হারিয়ে যেত। অনন্যার ছবি দেখে কাঁদত, ভাবত, কি ভুল করলাম আমি। আর অনন্যা উঁচু পোস্টে পৌঁছে গেলেন, কিন্তু ভেতর থেকে ফাঁপা, বিনিদ্রা রাত, কারণ প্রতিটা সাফল্যের পেছনে সেই মুখটাই ঘুরত, অর্জুনের, যে একসময় তার সব কিছু ছিল। সময় গড়াতে লাগল, বছর কেটে গেল। অনন্যা এখন জয়পুরের ডিএম ছিলেন, তার নাম খবরের কাগজে ছাপা হতো, কিন্তু তার হৃদয় তো বছরের পর বছর ধরে শূন্য পড়েছিল। মাঝে মাঝে বাজার দিয়ে যেতেন, আর ফলের ঠেলা দেখে দাঁড়িয়ে যেতেন, কিন্তু কখনো থামেননি। ভয় ছিল,
লজ্জা ছিল, অনুশোচনা ছিল। আর অর্জুন সেই ঠেলাই বেঁচেছিল। গ্রাহকদের সাথে কথা বলত, হাসত, কিন্তু চোখে সেই বিষণ্ণতা কখনো গেল না। তার সন্তান ছিল না, পরিবার ভেঙে গিয়েছিল, কিন্তু সে কখনো কারোর কাছে অভিযোগ করত না, শুধু পরিশ্রম করত। ভোর 4টে উঠত, ফলের মান্ডিতে যেত, তাজা মাল আনত, আর সন্ধ্যায় ঠেলা লাগাত। প্রতিবেশীরা বলত, অর্জুন ভাই, বিয়ে কেন করে নিলে না? সে হাসত, ব্যাস, মন ভরে আছে এখনো। কিন্তু ভেতর থেকে জ্বলত। আর একদিন সেই দিন এলো, যখন অনন্যা বাজারে চুরির একটা কেস পেলেন এবং তদন্তের সময় নাম এলো অর্জুনের। কিন্তু অর্জুন নির্দোষ ছিল, শুধু সাক্ষী ছিল। অনন্যা নিজে তদন্ত করলেন এবং অর্জুনের সাথে দেখা করলেন, প্রথমবার, অফিসিয়ালি। অর্জুন মাথা নিচু করল। ম্যাম, যা জিজ্ঞেস করার আছে করুন। অনন্যার গলা কাঁপল, কিন্তু তিনি কঠোর হয়ে রইলেন। গল্প বলো। আর অর্জুন সব সত্যি বলল। আর অনন্যার মনে হল যেন কোনো পুরনো ক্ষত আবার খুলে গেল। তদন্ত শেষ হল, অর্জুন নির্দোষ প্রমাণিত হল। কিন্তু অনন্যার মনে ঝড় উঠে গেল। সারা রাত ঘুমাতে পারলেন না। ভাবলেন, আমি কি করলাম? তার জীবনটা ধ্বংস করে দিয়েছি, আর সে আজও সম্মানের সাথে বাঁচছে। আর তারপর সিদ্ধান্ত নিলেন, তিনি বাজারে যাবেন, মাথা নত করবেন, ক্ষমা চাইবেন, কারণ এখন আর সহ্য করা যাচ্ছিল না। এই বোঝা, এই অনুশোচনা, যা প্রতিটা নিঃশ্বাসের সাথে কষ্ট দিত। বাজারে সেই মুহূর্ত, যখন অনন্যা সালাম করছিলেন। অর্জুন শেষমেশ অনন্যাকে তুলল। ওঠো অনন্যা, এ কি করছ? লোকে দেখছে। কিন্তু অনন্যা কাঁদতে কাঁদতে বললেন, না অর্জুন, আজ সবাইকে জানা উচিত যে আমি কি হারিয়েছি। তোমার সেই ভালোবাসা, যা শর্তহীন ছিল, আমি তাকে প্রত্যাখ্যান করেছি আমার অহংকারের কারণে। কিন্তু আজ আমি এখানে আছি, তোমার পায়ের কাছে, কারণ তোমার সম্মান আমার সমস্ত ডিগ্রি, সমস্ত পোস্টের চেয়ে বড়। অর্জুনের চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। সে চুপচাপ অনন্যাকে জড়িয়ে ধরল। বহু বছর পর। আর বাজারে হাততালি বাজতে শুরু করল। মানুষ কাঁদছিল, হাসছিল। এটা ছিল ভালোবাসার জয়, মানবতার জয়। কিন্তু গল্প এখনও শেষ হয়নি। এটা তো কেবল শুরু ছিল, একটা দীর্ঘ যাত্রার, যেখানে যন্ত্রণা আর আনন্দ ছাড়া কিছুই ছিল না। আর অনন্যা ঠেলায় বসে অর্জুনকে বললেন, অর্জুন, চলো আজ থেকে নতুন শুরু করি। কিন্তু আগে আমাকে তোমার পুরো গল্প শোনাও, এই বছরের পর বছরের যন্ত্রণা, সব। আর অর্জুন শোনানো শুরু করল, ধীরে ধীরে, ফলের ঠেলার পাশে, যেখানে সূর্য অস্ত যাচ্ছিল, আর বাতাসে ভালোবাসার সুবাস ছড়িয়ে পড়ছিল। অর্জুনের গল্প শুনতে শুনতে অনন্যার মনে হল যেন তিনি সময়ের স্রোতে ভেসে যাচ্ছেন। সেই দিন যখন ডিভোর্সের পর অর্জুন বাড়ি ফিরেছিল, শূন্য ঘর, যেখানে প্রতিটি কোণ অনন্যার স্মৃতিতে ভরা ছিল। বিছানায় তার সুগন্ধ, দেওয়ালে তাদের ছবি। আর অর্জুন কাঁদল সারা রাত। কিন্তু সকালে উঠল, সিদ্ধান্ত নিল, আমি ভাঙব না। অনন্যার স্বপ্ন ছিল উঁচুতে ওড়ার, আমিও বাঁচব, সম্মানের সাথে। সে চাকরি খুঁজতে লাগল, কিন্তু ভাগ্য সঙ্গ দিল না। ফ্যাক্টরিগুলো বন্ধ, তারপর ছোটখাটো কাজ, কিন্তু কিছুই টিকল না। অবশেষে ফলের ঠেলা লাগালো, মান্ডি থেকে মাল এনে বিক্রি করা। ভোর 4টায় ওঠা, শীতে, গরমে, বৃষ্টিতে, কিন্তু কখনো অভিযোগ করেনি। প্রতিবেশী আন্টি বলতেন, বাবা এত পরিশ্রম কেন, বিয়ে করে নাও। অর্জুন হাসত, ব্যাস আন্টি, মনে কেউ আছে এখনো। আর রাতগুলো, সেই একাকী রাতগুলো, যখন সে ছাদে শুতো, তারাদের দেখত, আর অনন্যাকে মনে করত, কি করছে হবে, সুখে আছে তো। মাঝে মাঝে খবর শুনত অনন্যার প্রমোশনের, আর হাসত, আমার ভালোবাসা সফর হয়ে গেছে। কিন্তু ভেতর থেকে জ্বলত, কারণ তার জীবনের সেই অংশটা হারিয়ে গিয়েছিল। এবং একদিন অসুখ এলো, ম্যালেরিয়া। ঠেলায় কাজ করতে করতে জ্বর এলো, কিন্তু ডাক্তারের কাছে গেল না, বাড়িতে শুয়ে রইল। প্রতিবেশী দেখল তো ওষুধ আনল, আর অর্জুন সুস্থ হল। কিন্তু ভাবল, যদি অনন্যা থাকত, তবে কত খেয়াল রাখত। এই যন্ত্রণা বছরের পর বছর চলল, কিন্তু অর্জুন কখনো কাউকে বলল না। শুধু ঠেলায় হাসত, গ্রাহকদের সাথে কথা বলত, বাচ্চাদের বিনামূল্যে ফল দিত, কারণ বাচ্চারা অনন্যার কথা মনে করাত, নিষ্পাপ, নির্দোষ। আর অনন্যা শুনছিলেন, প্রতিটি শব্দে জল ঝরছিল।
অর্জুন, আমি কি করলাম? তোমাকে একা ছেড়ে দিলাম নিজের উচ্চাকাঙ্ক্ষার জন্য, কিন্তু এখন আমি এখানে আছি, কখনো ছাড়ব না। কিন্তু অর্জুন বলল, অনন্যা, যা গত হয়ে গেছে তা গেছে, এখন আর কি লাভ? তুমি তোমার দুনিয়ায় আছো, আমি আমার। কিন্তু অনন্যার মন মানল না। তিনি বললেন, না, আজ থেকে সব বদলে যাবে। আমি তোমাকে প্রমাণ করব যে আমার ভালোবাসা এখনও বেঁচে আছে। আর বাজার সাক্ষী হলো সেই মুহূর্তের, যেখানে দুটো ভাঙ্গা হৃদয় আবার জোড়া লাগতে শুরু করল, ধীরে ধীরে কিন্তু গভীরভাবে। পরের দিনের সকাল, যখন সূর্যের কিরণ আবার চকবাজারটি স্নান করাচ্ছিল, অনন্যা আর অর্জুনের গল্প এক নতুন মোড় নিয়েছিল। অনন্যা সিদ্ধান্ত নিয়েছিলেন যে তিনি তার ডিউটির পর রোজ ঠেলায় আসবেন, সাহায্য করবেন, কথা বলবেন, বছরের পর বছরের হারানো সময় ফিরিয়ে আনবেন। কিন্তু ভেতরে ভয় ছিল, অর্জুন কি ক্ষমা করবে? যে দুনিয়া কাল দেখছিল, আজ হাসবে নাকি সাপোর্ট করবে? অনন্যার গাড়ি আবার থামল, কিন্তু এবার তিনি ইউনিফর্মে ছিলেন না, সাধারণ শাড়িতে, যেন কোনো সাধারণ নারী, আর ঠেলায় পৌঁছালেন। অর্জুন চমকে গেল। অনন্যা, তুমি আবার? কালকের লজ্জায় তো সব ভুলে গেছি। কিন্তু অনন্যা হাসলেন, চোখে জল নিয়ে। না অর্জুন, কাল থেকে শুরু হয়েছে। দেখো, আমি ফল সাজাচ্ছি, গ্রাহকদের ডাকছি। আর তারা দুজন একসাথে কাজ করতে লাগলেন। অর্জুন কমলালেবু ওজন করত, অনন্যা বিক্রি করতেন। আর গ্রাহকরা অবাক, আরে এ তো ডিএম সাহেবা, ফল বিক্রি করছেন। কিন্তু অনন্যা হাসতেন, হ্যাঁ ভাই সাব, আজ আমিও আপনাদের মতোই। তাজা ফল নিন, সুস্থ থাকুন। আর ধীরে ধীরে বাজারে হাসির ঢেউ বয়ে গেল। লোক আসত, গল্প শুনত, আর আবেগপ্রবণ হয়ে যেত। এক বুড়ি মা বললেন, মা, তুমি ঠিক করেছ, ভালোবাসা কখনো মলে না। অনন্যার চোখ ভিজে গেল। তিনি ওই মাকে জড়িয়ে ধরলেন, আর অর্জুন দেখতে থাকল। তার মনে এক নতুন আশা জাগল, যেন বহু বছর পর বৃষ্টি হচ্ছে। কিন্তু চ্যালেঞ্জও ছিল। অনন্যার অফিসে ফোন আসত, ম্যাম, মিটিং আছে, কোথায় আপনি? অনন্যা বলতেন, আসছি, কিন্তু মন ঠেলাতেই পড়ে থাকত। আর সন্ধ্যায় ফিরলে অর্জুনের সাথে গল্প করতেন, পুরনো স্মৃতি তাজা করতেন। মনে আছে অর্জুন, ওই পার্কটা যেখানে আমরা ঘুরতাম, ওখানে চলো। অর্জুন ইতস্তত করল, এখন কি লাভ? কিন্তু অনন্যা হাত ধরলেন, চলো না, ব্যাস একবার। আর তারা গেলেন পুরনো পার্কে, যেখানে গাছগুলো এখন বড় হয়ে গেছে, কিন্তু স্মৃতিগুলো তেমনই তাজা। তারা বেঞ্চে বসলেন, হাতে হাত রেখে। আর অনন্যা বললেন, অর্জুন, আমি ভুল করেছি, কিন্তু এখন শুধরাব। তোমাকে আমার জীবনে ফিরিয়ে আনব, বড় করব। অর্জুন হাসল, যন্ত্রণা মিশ্রিত হাসি। অনন্যা, আমি খুশি আছি এই ঠেলাতে, কিন্তু যদি তুমি চাও তবে সাথে থাকব। আর সেই রাত, সেই পার্কের রাত, যেখানে চাঁদের আলোয় দুটো হৃদয় আবার ধুকপুক করতে লাগল। ভালোবাসার সেই আগুন যা নেভেনি, আবার জ্বলে উঠল। দিন কাটতে লাগল, সপ্তাহ পেরাল। অনন্যা আর অর্জুনে বন্ধন মজবুত হতে লাগল। কিন্তু সমাজের নজর ছিল। খবরের কাগজে খবর এলো, আইএএস অফিসারের ঠেলাওয়ালা স্বামী। কি এর রহস্য? লোকেরা ফিসফিস করত। অনন্যার বস ডাকলেন, অনন্যা, এসব কি করছো? ইমেজ খারাপ হচ্ছে। কিন্তু অনন্যা মাথা নিচু করে বললেন, স্যার, এটা আমার জীবন, ইমেজের চেয়ে মানবতা বড়। এবং তিনি থামলেন না, বরং অর্জুনকে পড়ার জন্য পাঠালেন, নাইট ক্লাস, বিজনেস ম্যানেজমেন্ট। অর্জুন, তুমিও কিছু বড় করো আমার সাথে। অর্জুন চেষ্টা করল, কিন্তু বছরের পর বছরের অভ্যাস, পরিশ্রমের, কিন্তু মন ঠেলাতেই লাগত। একদিন ক্লাস থেকে ফেরার পথে অ্যাক্সিডেন্ট হয়ে গেল, ছোটখাটো, কিন্তু হাঁটুতে চোট লাগল। অনন্যা কেঁদে ফেললেন হাসপাতালে। অর্জুন, আমার কারণে, আমি চাপ দিয়েছি। অর্জুন হাত ধরল, না প্রিয়া, এ তো জীবন, কিন্তু তোমার সঙ্গ আছে, ব্যথাও মিষ্টি লাগছে। আর সে ঠিক হল। কিন্তু অনন্যা সিদ্ধান্ত নিলেন, এখন ঠেলা বন্ধ, আমি তোমাকে চাকরি পাইয়ে দেব। কিন্তু অর্জুন মানা করে দিল, না, নিজের ঠেলাই ভালো, এতে সম্মান আছে। আর অনন্যা বুঝে গেলেন, উচ্চাকাঙ্ক্ষা সবকিছু নয়, সরলতাও জীবন। তারা দুজন একসাথে ঠেলায় ফিরলেন। কিন্তু এখন অনন্যা বাজারে পরিবর্তন আনতে শুরু করলেন। গরিবদের সাহায্য, ফল মান্ডির জন্য স্কিম, সবার জন্য রোজগার। আর অর্জুন তার পার্টনার। লোক বলতে বলতে, দেখো, ডিএম সাহেবা আর তার স্বামী আসল হিরো। আর আবেগ বাড়তে লাগল। এক সন্ধ্যায় যখন বৃষ্টি হচ্ছিল, ঠেলা বন্ধ করে বাড়ি ফিরলেন।
ছোট সেই ঘরে, যা অর্জুনের ছিল। অনন্যা রান্না করলেন পুরনো দিনের মতো। আর খেতে খেতে বললেন, অর্জুন, মনে আছে বিয়ের দিনের ওই চা? অর্জুনের চোখ ভরে এলো। হ্যাঁ, সব মনে আছে। আর তারা জড়িয়ে ধরলেন, চোখের জলে ভালোবাসায় ডুবে। কিন্তু ভেতরে অনন্যার ভয় ছিল। এটা কি স্থায়ী, নাকি উচ্চাকাঙ্ক্ষা আবার আর হয়ে দাঁড়াবে? সময়ের স্রোতে ভেসে মাস কেটে গেল। অনন্যার পোস্টিং বদলানোর কথা ছিল, দিল্লি, বড় পদ। কিন্তু অনন্যা মানা করে দিলেন, না স্যার, জয়পুরে থাকব, পরিবারের জন্য। আর বস অবাক, কিন্তু অনন্যা অটল রইলেন অর্জুনের জন্য। আর একদিন বাজারে উৎসব ছিল, দিওয়ালি, আলো, বাজি। অনন্যা ঠেলায় প্রদীপ জ্বালালেন অর্জুনের সাথে। আর লোক নাচতে লাগল, গান ইয়ে রিস্তা ক্যা কেহলাতা হ্যায়। আর অনন্যা অর্জুন নাচলেন বহু বছর পর, হাত ধরে, চোখে উজ্জ্বলতা। কিন্তু তখনই এক পুরনো বন্ধু এলো অনন্যার, যে দিল্লি থেকে ছিল। অনন্যা, এ কি ঠেলায়? এসো না, পার্টি আছে। অনন্যা মানা করলেন, কিন্তু বন্ধু বলল, তোমার উচ্চাকাঙ্ক্ষা কোথায় গেল? আর অনন্যার মন কেঁপে উঠল, পুরনো স্মৃতি। কিন্তু অর্জুন হাত সারিয়ে নিল, যাও অনন্যা, যদি মন চায়। কিন্তু অনন্যা ছেড়ে দিলেন, না, আমার মন এখানে, তোমার সাথে। আর সেই রাত, দিওয়ালির রাত, সেটা সবচেয়ে সুন্দর ছিল, যেখানে ভালোবাসা উচ্চাকাঙ্ক্ষাকে হারিয়ে দিল। কিন্তু চ্যালেঞ্জ শেষ হল না। অর্জুনের মা অসুস্থ হলেন। গ্রামে অনন্যা গেলেন, নার্স হয়ে ওষুধ দিলেন, আর মা আশীর্বাদ দিলেন। মা, তুই অর্জুনকে ফিরিয়ে দিয়েছিস, ধন্যবাদ। অনন্যা কেঁদে ফেললেন, মা, আমি তো ভুল করেছিলাম। কিন্তু মা বললেন, ভুল সবাই করে, শোধরানো গুরুত্বপূর্ণ। আর অনন্যা ফিরলেন আরও মজবুত হয়ে, অর্জুনের আরও কাছে। কিন্তু এক রাতে ঝগড়া হয়ে গেল ছোটখাটো। অনন্যা বললেন, অর্জুন, তোমাকে বদলানো উচিত। অর্জুন রেগে গেল, তুমি সেই রকমই আছো, উচ্চাকাঙ্ক্ষী। আর অনন্যা কাঁদতে কাঁদতে চলে গেলেন। কিন্তু সকালে ফিরে ক্ষমা চাইলেন, সরি, আমি বদলাচ্ছি। আর অর্জুন জড়িয়ে ধরল, আমিও সাথে আছি। এই উত্থান পতন জীবনের ছিল, কিন্তু ভালোবাসা মজবুত হচ্ছিল। এখন গল্প তার চরম সীমায় পৌঁছে গিয়েছিল। 1 বছর কেটে গিয়েছিল। অনন্যা আর অর্জুনের সম্পর্ক এক দৃষ্টান্ত হয়ে গিয়েছিল। বাজারে সবাই তাদের গল্প শোনাত। বাচ্চারা খেলতে খেলতে বলতো, যেমন অনন্যা আন্টি আর অর্জুন আঙ্কেল। আর অনন্যা নিজের স্কিম দিয়ে বাজার বদলে দিয়েছিলেন। প্রত্যেক ঠেলাওয়ালাকে লোন, ট্রেনিং, আর অর্জুন তাদের মুখ। লোকেরা বলতো, অর্জুন ভাইয়ের কারণে সবার ভালো হলো। কিন্তু ভেতরে অনন্যাকে এক ভয় তাড়া করত, এই স্বপ্ন কি ভাঙবে? একদিন খবর এলো, অনন্যাকে ন্যাশনাল অ্যাওয়ার্ড নিতে দিল্লি যেতে হবে। অর্জুন বলল, যাও, এটা তোমার অধিকার। কিন্তু অনন্যা বললেন, না, তোমাকে ছাড়া নয়। কিন্তু যেতে হলো অ্যাওয়ার্ড নিতে। আর স্টেজে দাঁড়িয়ে অনন্যা স্পিচ দিলেন, এই অ্যাওয়ার্ড আমার নয়, আমার স্বামী অর্জুনের, যে আমাকে শিখিয়েছে যে সফলতা একার নয়, ভালোবাসার হয়। আর হলে হাততালি, কিন্তু অনন্যার চোখ ভেজা। ফিরে এসে অর্জুনকে জড়িয়ে ধরলেন, তোমাকে ছাড়া অসম্পূর্ণ ছিল। আর অর্জুন বলল, তোমার উজ্জ্বলতা দেখে গর্ব হল। এই মুহূর্ত, যেখানে সফলতা আর ভালোবাসা মিলল, হৃদয় ছুঁয়ে গেল। কিন্তু শেষ মোড় এলো যখন অর্জুনের বুকে ব্যথা হল। হাসপাতাল। ডাক্তার বললেন, স্ট্রেস, বহু বছরের। অনন্যা ভেঙে পড়লেন, আমার কারণে। রাতগুলো হাসপাতালে হাত ধরে প্রার্থনা করতেন, ভগবান, একে বাঁচিয়ে দাও। আর অর্জুন সুস্থ হল। কিন্তু অনন্যা সিদ্ধান্ত নিলেন, এখন রিটায়ারমেন্ট নেব, তোমার সাথে বাঁচব। অর্জুন মানা করল, কিন্তু অনন্যা অটল, ভালোবাসার চেয়ে বড় কিছু নেই। আর তারা ফিরে এলেন ঠেলায়, সরলতায়। বহু বছর পর বিয়ের রীতিনীতি পালন করলেন বাজারেই, সবার সামনে, চোখের জল আর হাসির মাঝে। আর শেষে যখন সব শান্ত হয়ে গেল, অনন্যা বললেন, অর্জুন, শিক্ষা পেলাম আমি যে পদের চেয়ে বেশি মানবতা, সাকসেসের চেয়ে বেশি ভালোবাসা। অর্জুন হাসল, হ্যাঁ প্রিয়া, আর ত্যাগের চেয়ে বড় কিছু নেই। এটা শেষ ছিল, আবেগপ্রবণ, হৃদয় ছুঁয়ে যাওয়া, যেখানে দুটো মন অমর হয়ে গেল। বন্ধুরা, যদি গল্পটা ভালো লাগে, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিও লাইক করুন। আর এখন বলো বন্ধুরা, যদি তোমাদের জীবনে এমন মুহূর্ত আসে যেখানে উচ্চাকাঙ্ক্ষা আর ভালোবাসার মধ্যে বেছে নিতে হয়, তবে তোমরা কি করবে? কমেন্টে অবশ্যই জানাবে, কারণ তোমাদের গল্প কারোর শিক্ষা হতে পারে।